আজকে আমরা দেখব আমাদের এখানে শেপ বিল্ডার টুলের পর থেকে যে টুলগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে একটা ডকুমেন্ট ওপেন করি, নিউ ডকুমেন্ট থেকে আমরা A4 সাইজ একটা পেপার নেই। A4 সাইজ পেপারের মধ্যে শেপ বিল্ডার টুলের পরে যে টুলটা আছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা ব্যবহার হয় না সাধারণত, মেশ টুলটা মোটামুটি ব্যবহার করা হয়। তবে মেশ টুলের যে কাজ সেটা আমরা দেখি। একটা রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেলের একটা ফিল কালার দিলাম গ্রিন কালার দিলাম, স্ট্রোকটা ব্ল্যাঙ্ক করে দিই। তো এখানে এই গ্রিন নেওয়ার পর প্রয়োজন হতে পারে যে এখানে অন্য একটা কালার ব্যবহার করা হবে, বা সেই কালারটা নেওয়ার জন্য কিন্তু আলাদা আরেকটা শেপ নেওয়ার প্রয়োজন নেই, সেটা মেশ টুলের মাধ্যমে দেওয়া যাবে। মেশ টুলটা যদি আমরা ব্যবহার করি, তো আমার এই বিন্দুতে অন্য একটি কালার প্রয়োজন। এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো এই বিন্দুটা যখন সিলেক্ট করতে হবে তখন কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল প্রয়োজন। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই বিন্দুতে একটা ক্লিক করলাম, এই বিন্দুটা এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর একটা নতুন কালার দিলাম, রেড কালার দিই। এই যে রেড কালার দেওয়ার পর হয়েছে এখানে এই বিন্দুটা থেকে নতুন একটা কালার কাজ করা শুরু করছে, এবং এই কালারটা এইদিকে একটা শেডুর মতো বা একটা মানে হালকাভাবে গ্রেডিয়েন্টের মতো প্রয়োগ হয়েছে। এখানে হচ্ছে সবচাইতে বেশি এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে যেদিকে যতটুকু অনুপাত আছে সেই অনুপাতে বিভক্ত হয়েছে। তো এটা ফটোশপের মধ্যে ব্রাশ ব্যবহার করে সবচেয়ে ভালোভাবে করা যায়। এই কারণে ইলাস্ট্রেটরে সাধারণত মেশ টুল বেশিরভাগ ব্যবহার হয় না। এটা ফটোশপে ব্যবহার করা সহজ এবং সবচেয়ে সুন্দর হয়। এখানে শুধু একটা বিন্দু না, অনেকগুলোই নেওয়া যায়। যেমন আমি এখানে একটা নিলাম। এখন এটা সিলেক্ট করি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার দেই, এই কালারটা দিই। এই যে এখন এই বিন্দুতে রেড কালার এবং এখানে এই নীল কালার সেটা প্রয়োগ হলো। এভাবে কিন্তু অনেকগুলো সময় নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে এই মেশ টুলটা ব্যবহার করা যায় এবং সুন্দর কিছু তৈরি করা যায় অবজেক্ট। তারপর আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্টটা হচ্ছে রঙের মিশ্রণ। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা উইন্ডো থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট, জি এর সিরিয়ালে গ্রেডিয়েন্ট বা কন্ট্রোল F9 ক্লিক করলেও আসবে। এই গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করতে হবে। আমার এখানে ওপেন করাই আছে, তো এটা সিলেক্ট করতে হবে। এই যে গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পর আমার এখানে কোন কোন কালার ব্যবহার করব। এই যে আমি প্রথমে এই সাইডে আমি এই যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে প্রয়োজন অনুযায়ী একটা কালার দেবো, ধরলাম গ্রিন কালার দিলাম। এবং তারপরে এই যে গ্রিন কালারটা এই যে এখান থেকে টান দিয়ে এনে এই যে এটার মধ্যে ছেড়ে দিলে এই যে এই সাইডটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমার এই সাইডে অটোমেটিক কিন্তু ব্ল্যাক চলে আসছে, কারণ দুইটা কালার ছাড়া কোনো সময় গ্রেডিয়েন্ট হয় না। তো এই ব্ল্যাক কালারটার জন্য এখান থেকে ব্ল্যাক কালার এই যে সাইডটা আছে এই সাইডটা ওপেন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর এখান থেকে বা এই রঙের যে প্যানেলটা আছে কালার প্যানেল সেখান থেকেও দেওয়া যায়। তো এখান থেকে আমি দিলাম ইয়েলো কালার দিলাম। ইয়েলো দেওয়ার পর ইয়েলোটা টান দিয়ে এনে এই যে এই গ্রেডিয়েন্ট প্যানেলে ছেড়ে দিতে হবে। এখান থেকে গ্রিন এবং ইয়েলো দুইটা কিন্তু একসাথে কিন্তু কার্যকরী হয়ে গেছে, অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন গ্রিনটা আস্তে আস্তে শেষ হইতে হইতে একটা টিয়া কালার তৈরি করছে, তারপর হলুদের দিকে চলে গেছে। হলুদটা একই রকমভাবে চলে আসছে, দুইটা আস্তে আস্তে মিশ্রণ হয়েছে। তো এখানে শুধু গ্রিন বা ইয়েলো এই দুইটা কালার না, যে কোনো কালার প্রয়োগ করা যায়।
ধরলাম আমি এখানে পিঙ্ক কালার দিলাম, এই পিঙ্ক কালারটা এখান থেকে টান দিয়ে এনে এই যে এই ফিল কালার থেকে টান দিয়ে এনে গ্রেডিয়েন্ট প্যানেলে ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিলাম, হয়ে গেল। এখন যদি চাই তাহলে যে এটা দুটো কিন্তু একদম 50% করে জায়গা দখল করছে, চাইলে এটা কিন্তু কমাইতেও পারে। যে উপরের যে বিন্দুটা আছে সেটা যদি টানবে, এই যে দেখেন এটা কিন্তু এই সাইডে চলে আসছে, বাম সাইডে। আবার যদি উপরেরটা ডান সাইডে নেই তাহলে যে হলুদেরটা কিন্তু কমে গেছে। শুধু এটাই না, এখান থেকে এটা নির্ণয় করে দিয়েছে 50% দিলাম, 50% হয়ে গেল। শুধুমাত্র এখানে দুইটা কালার না, এখানে কিন্তু অনেকগুলো কালার নেওয়া যায়। তো কালার নেওয়ার জন্য যে এখানে এটা ধরে তারপর অল্টার ক্লিক করে কিবোর্ড থেকে তারপর টান দিলেই নতুন একটা কপি হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ করার পর এখানে যদি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু নিচে আসবে। তো এখান থেকে নিলাম, হ্যাঁ, গ্রিন ব্লু কালার নিলাম। দেখেন ব্লু কালারটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে। তো এখানে যদি আমি আরেকটা নেই, ডাবল ক্লিক করলে এখান থেকে আমি রেড নিলাম। এই যে দেখেন একটা বিভিন্ন কালার তৈরি হয়ে গেছে। তো এখানে রং দুনো তৈরি করা যায়, তাহলে এখানে 7টা নিতে হবে এরকম। তো এখানে দেখেন প্যানেলটার মধ্যে এখানে দুইটা অপশন আছে, লিনিয়ার এবং রেডিয়াল। লিনিয়ার হচ্ছে এভাবে সমান্তরালভাবে, আর রেডিয়াল হচ্ছে গোলাকৃতি। এই যে রেডিয়াল দিয়ে দেখি কী হয়। এই যে রেডিয়াল দেখেন গোলাকৃতির ভাবে এটা কিন্তু কাজ করতেছে। সেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে হচ্ছে যদি কোনো সার্কেল নিয়ে আমরা সেটার মধ্যে কাজ করি। তো এখানে একটা সার্কেল নিলাম, এই যে সার্কেল, এই যে এটার মধ্যে দেখেন অটোমেটিক আগেরটাই কিন্তু কাজ করতেছে। এই যে এটার মধ্যে যদি আমি লিনিয়ার দেই তাহলে এই যে দেখেন কেমন হচ্ছে, আর রেডিয়াল দিয়ে এই যে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এখন এরকমও হইতে পারে যে আমার যে একেবারে ভিতরের যে কালারটা সেটা বাইরে প্রয়োজন আর বাইরেটা ভিতরে প্রয়োজন, তখন কি করতে হবে, নতুন করে করতে হবে। কিন্তু না, এখানে ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস সেটার মধ্যে কিন্তু আপনার এত পরিশ্রম করতে হবে না। এখানে এই যে দেখেন একটা নতুন একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন, যে দেখেন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সেমভাবে উপরেরটা এটা লিনিয়ার করি, লিনিয়ার করার পর আমার হয়তো এই হলুদ কালারটা বাম সাইডে প্রয়োজন, এটা সম্পূর্ণ উল্টো, তাহলে এটা আমাদের রিভার্স করতে হবে, রিভার্স গ্রেডিয়েন্ট করলে সম্পূর্ণ মানে পাল্টাপাল্টি হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট গেল। হ্যাঁ, তাছাড়া গ্রেডিয়েন্ট কিন্তু শুধু এইভাবে না, এটা আপনি কোনাকুনিভাবে ব্যবহার করতে পারেন। যেমন এটা নিলাম, এখান থেকে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট নিই, ডিফল্ট গ্রেডিয়েন্ট নিলাম, মাত্র দুইটা কালার রাখি, এটা 50% দিই। এখন এই ডিফল্ট গ্রেডিয়েন্টটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এই লিনিয়ারভাবে কাজ করতেছে বাম সাইড থেকে ডান সাইড। এখন এটা চাইলে কিন্তু উপর নিচেও করা যায়। কীভাবে করা যাবে, এই যে এখান থেকে গ্রেডিয়েন্টটা ক্লিক করার পর ওই যে দেখেন একটা প্লাস আইকন আসছে, এটা দিয়ে যদি আমি টানতে যে যেমন ধরেন এটা বর্তমানে কিন্তু আসছে বাম দিক থেকে ডান দিকে, এই যে শিফটে চাপ দিলাম তাহলে একদম সোজা হইলো। এই দেখেন যেটা আগে ছিল সেটা। কিন্তু এখন এটা যদি কোনাকুনিভাবে দিই, এই যে কোনাকুনিভাবে দিলাম, এই যে দেখেন কালারটা কিন্তু এই সাইডে বেশি আসলো। আবার যদি আমি অনেক দূর থেকে টান দিই তাহলে যে দেখেন এটা কিন্তু অনেক মানে এই সাইডের যে এই কালারটা, এই রেড কালারটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করলো। আবার যদি আমি অর্ধেক থেকে দিই তাহলে আগেরটুকু হলুদ এসে এখান থেকে গ্রেডিয়েন্ট প্রয়োগ হয়েছে, আগের যে হলুদ কালারটা এই হলুদ কালারটা প্রয়োগ হয়েছে। আবার যদি উল্টোভাবে দিই তাহলে এই যে হলুদ কালারটা এই সাইডে প্রয়োগ হয়েছে। এই হলুদ কালারটা বলতে এখানে বাম সাইড বোঝাচ্ছে কেন, কারণ এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে এন্ডিং। স্টার্টিং হচ্ছে এই সাইডটা শুরু হবে, যেখান থেকে আমি এই রেখাটা টানবো সেইখানে হলুদ কালারটা থাকবে। এই যে দেখেন এটা বিভিন্নভাবে বিভিন্ন সাইজের করা যায়। এই দেখেন কত সুন্দর হচ্ছে, এবং কিন্তু বিভিন্ন ক্রিয়েটিভ লেআউট তৈরি করা যায়। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্টগুলো, তারপর আইড্রপার টুলের কাজ হচ্ছে
দেখেন আমি এটা যে কোনো একটা সলিড কালার নেই, নেওয়ার পর এটাকে আরও কপি করি, বেশ কয়েকটা করলাম। তো এটার কালার একটা দিলাম, এটার কালার একটা দিলাম, এটা একটা কালার দিলাম, এটা গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম। এখন দেখেন আমার এই সবুজ কালারটার মধ্যে আমার এটা প্রয়োজন, এই নীল কালারটা প্রয়োজন। এখন যদি আমি নীল কালারটা এখান থেকে, তো আমি সরাসরি নিতে পারতেছি না। এখন কীভাবে নিতে হবে, এখান থেকে নিলাম। দেখেন এটাতে এটা কিন্তু একটু ডিপ কালার মনে হইতেছে, তো আমি চাইলে এখান থেকেও নিতে পারি। এখানে কিন্তু কোন জায়গা থেকে নিবে, তো পুরোটাই নীল, কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু কালার কোড দিতে হয়েছে। দেখেন এখানে কিন্তু কালার কোড শো করতেছে, প্রত্যেকটা কালার কোড আলাদা আলাদা। তো এখন সেম এক্স্যাক্টলি এই কালার নিতে হলে কয়েকভাবেই করা যায়। যেমন একটা হচ্ছে এখান থেকে এই যে কালার কোডটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এটা সিলেক্ট করে তারপর এখানে পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি। এই যে দেখেন দুইটা সেম টু সেম হয়ে গেছে। এখন এটা করা ছাড়াও সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে এখান থেকে ক্লিক করলেই কিন্তু এখানে চলে যাচ্ছে, পুরো কালারটাই কিন্তু চলে যাচ্ছে। তো এখান থেকে আইড্রপার সিলেক্ট করাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা সবচেয়ে ভালো হচ্ছে কিবোর্ড থেকে আই বাটনটা যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে আইড্রপার টুল কিন্তু হয়ে যাচ্ছে। যে আই প্রেস করলাম, এই যে আইড্রপার দিলাম, শেষ, কাজ শেষ। 1 সেকেন্ডেরও কিন্তু কাজ না। তাই শুধু সলিড কালার কপি করে বিষয়টা এরকম না, আমার এখানে গ্রেডিয়েন্ট প্রয়োজন। এটা আমাদের গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা এটা আমাদের নিতে হবে। তো এই গ্রেডিয়েন্টটা তো তৈরি করার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এখান থেকে জাস্ট আই বাটনটা যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে চলে যাচ্ছে, এই যে সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তারপরে এটাকে আমি কাস্টমাইজ করতে পারি, রিভার্স করতে পারি। এখান থেকে যে গ্রেডিয়েন্ট নেই, এই যে এভাবে দিলাম, নতুন একটা তৈরি হলো, এভাবে দিলাম, অন্যরকম হইলো। বা এখান থেকে যদি আমি অ্যাঙ্গেল করে দিই, বিভিন্ন অ্যাঙ্গেল আমি এটা প্রয়োগ করতে পারি। 135 ডিগ্রি দিলাম, 120 ডিগ্রি দিলাম, এই যে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম তৈরি হচ্ছে। আইড্রপার টুলের আরেকটা সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে শুধুমাত্র এই কালার কপি করা আইড্রপারের কাজ না, আইড্রপারের আরও বিভিন্ন কাজ আছে। যেমন আমি কিছু একটা লিখলাম, একটা লেখা বড় করে দিচ্ছি। ধরুন আমি লিখলাম গ্রাফিক স্কুল। তো এটা লেখার পর এটার ফন্ট সাইজ আমি 46 দিলাম, 45 দিলাম। 45 দেওয়ার পর এটা কালারটা দিলাম, এখান থেকে একটা কালার দিই, গ্রিন কালার। এখন আমি এখানে আরেকটা লিখি ছোট, 30 পিটিতে আমি একটা লিখি এখন আমার এখান থেকে এই গ্রিন কালারটা প্রয়োজন, কারণ বিভিন্ন কন্টেন্টের মধ্যে কিন্তু এই যে সলিড কালারগুলো থাকবে কিন্তু লেখার মধ্যে, তাই হচ্ছে দুইটা লেখার কালার সেম দিতে হবে। তখন কী করতে হবে, এখান থেকে আইড্রপার টুল ব্যবহার করে এখান থেকে কালার কপি করতে হবে। কালার দিলাম, দেখেন কালার কপি হলেও ঠিকই, কিন্তু ওটার সাইজ এবং যে ফন্ট আছে সেই ফন্টটাও কিন্তু কপি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি আমরা গ্রাফিক স্কুলটা যদি গ্রাফিক স্কুলের যে কালারটা আছে ব্ল্যাক, এখানে কিন্তু আমার গ্রিন কালারটা প্রয়োজন, কারণ বিভিন্ন কন্টেন্টে শুধুমাত্র কালারটা কিন্তু কপি করতে হয়, সেটা অন্য জায়গায় বেশিরভাগ থাকে না, অন্য লেখা থেকে কপি করতে হয়। কারণ নিচের উপরের প্যারার যে হেডলাইন, সেটা থেকে নিচের প্যারার হেডলাইনটার কালার কপি করতে হবে এরকমভাবে। তো আমি এটা আইড্রপার ব্যবহার করে করি। আইড্রপার নিলাম, করলাম, এই যে দেখেন কালার কিন্তু কপি হইলো, কিন্তু এখানে এই যে দেখেন ঝামেলাটা কী হলো, আগেরটার যে ফন্ট, যে সাইজ যেগুলো আছে সবগুলো কিন্তু একসাথে কপি করে নিয়ে আসছে। তো এটা রোধ করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপরে এখানে আইড্রপারটা ব্যবহার করতে হবে, তাহলে শুধুমাত্র কালারটাই কপি হবে। এভাবে কিন্তু কালারটা কপি করতে হবে, জাস্ট কালারটাই। লেখার যে ফন্টগুলো আছে বা যে স্টাইল, এটা কিন্তু কখনো কপি হবে না। আইড্রপার গেল, তারপর আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা হচ্ছে
দেখি ব্লেন্ড টুলটা কি কাজ করে। আমরা একটা সার্কেল নিলাম, ছোট একটা সার্কেল নিই, এটাকে আমরা স্ট্রোক দেই। স্ট্রোক দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ একবার প্রেস করলে তাহলে কিন্তু এটার উপরে আরেকটা নতুন কপি হয়ে যায়। তো সেখান থেকে একটা কপি করলাম, দুইটা দিলাম। এখন আমার প্রয়োজন হচ্ছে এই বড়টা এবং ছোটোটা, দুইটার মধ্যবর্তী আমার আরও 5টা প্রয়োজন। তো 5টা দিলে এখানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই। তো এই যে দিলাম, একটা দিলাম, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর এই যে আরেকটা দিলাম। এখন দেখে আমার কিন্তু সবগুলোর কিন্তু যে দূরত্বটা এটা কিন্তু সমান হইতেছে না। তো না হলে আমার করণীয় কি, যেটার যে দূরত্ব, দুইটা দূরত্বের ভিতরে সমান দূরত্ব বজায় রেখে আরও 5টা আনতে হবে। তো ওটার জন্য হচ্ছে আমার ব্লেন্ড টুল প্রয়োজন। যে দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ব্লেন্ড টুল, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করি। এই যে দেখেন স্পেসিফাই স্টেপস দেওয়া আছে, 600 দেওয়া আছে, আমি 5টা দরকার, আমি 5টা দিলাম। এখানে দেখেন 3টা অপশন দিল, স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড ডিস্টেন্স। এখন আমার এখানে নির্দিষ্ট 5টা স্টেপসের প্রয়োজন, এই কারণে স্পেসিফাইড স্টেপস দিলাম। দেওয়ার পর ওকে দিই। এই দেখেন আসতেছে না কিন্তু। এখন এটা কী করতে হবে, এই যে দেখেন ব্লেন্ড টুলে যাই করলে সেটা কিন্তু কার্সারে শো করতেছে পয়েন্টারে। তো এটা এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এটা সোজাসুজি যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইটাতে ক্লিক করতে হবে। যে দেখেন চলে আসছে 5টা, 1 2 3 4 5 দূরত্ব কিন্তু সেম দূরত্ব সবগুলো। এভাবে সমান দূরত্ব যদি কোনোটার মধ্যে প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করতে হবে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল আরেকটা সুন্দর একটা ডিজাইন করি ব্লেন্ড টুলে। তো এখানে আমি একটা স্ট্যান্ড নিই, একটা ক্লিক করি, ক্লিক করার পরে পয়েন্টস নিলাম 10টা, না আমি আচ্ছা পয়েন্টস 10টা নিলাম। আর এগুলো যেহেতু ডিফল্ট দেওয়াই আছে আমার এখানে, তো দেখি। আচ্ছা একটা স্ট্যান্ড নিলাম, নেওয়ার পর আমি এটাকে ছোটো করে নিলাম কার্ডবোর্ডে ঠিকভাবে বসে। তো তারপর একটু জুম করি, এখন এটা কিন্তু সবগুলো কোনো কোনো কর্নার হয়ে আছে। তো আমি এটাকে একটু রাউন্ড করবো। রাউন্ড করতে গেলে পেন টুলে যেতে হবে, পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে টান দিয়ে এইভাবে রাউন্ড করতে হবে। আপনারা যদি সময় নিয়ে করেন তাহলে সুন্দর হবে। আমি দ্রুত করতেছি এই কারণে আমারগুলো সুন্দর হচ্ছে না, তো জাস্ট কাজ চালানোর মতো। হ্যাঁ, কাজ চালানোর মতো হইতেছে। আর এখানে যে স্ট্রোকগুলো আছে, স্ট্রোকগুলো একটু চিকন হয়ে যাচ্ছে, মানে মাপটা একটু চিকন, একটু বাড়াতে হবে, তো ব্লেন্ডের সময় সুন্দর হবে না। মাত্র সম্ভবত 1 পয়েন্ট দেওয়া আছে, তো দেখি কতটুকু দেওয়া আছে। হ্যাঁ 1 পয়েন্ট। তো এটাকে বাড়ায় আমি 2 পয়েন্ট দিলাম। আর এটাকে আরেকটা কপি করি, কপি করে ওই সাইডে নিলাম, এটাকে আমি একটু কমাই দিলাম, আর একটু ছোটো করতে হবে, এতটুকু রাখলাম। তো এই দেখি এটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে গেছে। তো এখান থেকে 0.25, সেটা অনেক ছোটো হয়ে যাচ্ছে, 0.5 দিলাম। তো এখন দুইটা কপি করি, একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড টুল, এই যে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এটা কিন্তু এখানে ডাবল ক্লিক করলে পাওয়া যায়। তো অপশন থেকে আমি এখানে যদি এখানে 5টা দিলে তো হবে না, 5টা দিলে 1 2 3 4 5টা চলে আসবে। আমি দিলাম 600 দিয়ে দিই, ওকে। তারপর অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, যে নিচের অপশনগুলো দেখেন ঘুমাই আছে, ওইগুলো কিন্তু জাগাইতে হবে, এগুলো তেমনি জাগবে না, ব্লেন্ড কাজ করার পর ওইগুলো জাগবে। তো মেক দিলাম, এই যে দেখেন চলে আসছে। ঝামেলাটা কই পাচ্ছে দেখেন, ব্লেন্ডিং কিন্তু ঠিক হয়েছে, কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করি না, এই কারণে ব্লেন্ডটা বোঝা যাচ্ছে না। আমাকে এটা আগে কালারগুলো চেঞ্জ করতে হবে। এটা গ্রিন আছে, এটাকে আমি রেড করে দিই, এটা গ্রিন আছে, গ্রিনেই থাকুক। এবার করি, এবার সম্ভবত বোঝা যাবে। 600 আছে, 600 ব্লেন্ড থেকে মেক, এই যে দেখেন এবার কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এই সাইডটা কিন্তু বাসতেছে না, গ্রিনের নিচে রেডটা চাপা পড়ে গেছে। এটার জন্য কী করতে হবে, অবজেক্ট থেকে আবার ব্লেন্ডে যেতে হবে। ব্লেন্ডে যে নিচে দেখেন
এগুলো কিন্তু এখন ঘুরে থেকে জায়গায় উঠছে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, অর্থাৎ এটা গ্রিনটা সামনে আছে, এটাকে ব্যাকে পাঠাতে হবে। এই যে দেখেন ব্যাকে গেছে, এখন কিন্তু সুন্দর হয়েছে। তবে এটা সম্পূর্ণ ফুলের সাইজ হয় নাই, এটা শুধু একটা মাইকের মতো সাইজ হয়েছে। এটার জন্য এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরে এখানে মাঝ বরাবর একটু নিচে নামাই দিলে দেখেন এখন কিন্তু সুন্দর একটা ফুলের মতো হচ্ছে। তো আপনারা এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার নিয়ে ট্রাই করবেন, এবার আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। মর বাড়িতে কাজ করবেন এটার। এইগুলো ব্লেন্ডিং। তো ব্লেন্ডের পরে এই দুইটারও খুব একটা কাজ নাই, আমার চোখে পড়ে নাই। তো এরপরে আমরা যে আর্টবোর্ড টুলটা দেখি, আর্টবোর্ড টুলে গেলাম। আর্টবোর্ড টুলের মধ্যে এখানে দেখেন প্রথমে কাস্টম, এখানে আমি A4 সাইজ নিয়ে কাজ করতেছি, A4 দিলাম। তো A3 সাইজ, এটা কিন্তু অনেক লম্বা সাইজ, অনেক লম্বা আর্টবোর্ড আসবে, এটাতে প্রশস্ততা ওয়াটটা একটু বেশি থাকবে। তাহলে যদি আপনার ওইটা প্রয়োজন হয় ওইটা দেবেন B5 B4, এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে ডিফল্ট, ওইগুলো যে কোনো একটা ক্লিক করলে কভার করতে পারবেন। আইফোনের সাইজ, আইপ্যাড এয়ার, নেক্সাস বিভিন্ন। হ্যালো, তারপরে এখানে তো ওরিয়েন্টেশনটা আসছে, যদি পোর্ট্রেট ব্যবহার করেন লম্বালম্বি তাহলে এটা তো এটা ডিফল্টভাবে দেওয়া হয়েছে। আর যদি ল্যান্ডস্কেপ ব্যবহার করতে চান, ল্যান্ডস্কেপ আড়াআড়ি, এই যে দেখেন আড়াআড়ি হয়ে গেছে। আমি একটু জুম আউট করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি পোর্ট্রেট ব্যবহার করতেছি। এটা হচ্ছে নিউ আর্টবোর্ড। যদি আরেকটা নতুন আর্টবোর্ড ব্যবহার করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, এই যে দেখুন নতুন একটা আর্টবোর্ড এসে গেছে। এটা আমি এখানে ক্লিক করলাম, এই যে বসছে এটা নতুন আর্টবোর্ড, কিন্তু এখন দুইটা হয়ে গেছে। তারপরে এখানে আর্টবোর্ডের নাম দিতে পারবেন, যে রিলেটেড কাজ করতেছেন ওই রিলেটেড যে কোনো একটা নাম। তাছাড়া এখান থেকে আর্টবোর্ডের যে সেন্টার মার্ক আছে, যে সেন্টারটা শো করতেছে এখন। তারপরে আছে আপনি যদি ক্রসভাবে শো করতে চান, যে চারদিক থেকে এটা শো করবে, সেটাও করতেছে। তারপরে এখানে আছে আর্টবোর্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে এটার সাইজ যে এখান থেকে যেটা করছে সবগুলো এক প্যানেলে একসাথে হইতেছে, সাইজ, হোয়াইট, হাইট, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সব একসাথে। আর এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোনটাকে জিরো ধরে আর্টবোর্ডগুলো বসাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট থাকবে বাম সাইডের উপরে কর্নারটা। এটা ব্যবহার সাধারণত এই দিকটা হয়। আপনি যদি এখন আর্টবোর্ডের সাইজ যদি কাস্টমভাবে বসাতে চান তো এখান থেকে এই যে বসাতে পারবেন। তো আমি এটা যে বাড়াই, এই যে দেখেন বাড়তেছে কোন দিকে, ডান দিকে। কেন ডান দিকে? কারণ আমি এখানে এই বিন্দুর ডিফল্ট ধরে রাখছি, মানে এক অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এটা ডিফল্ট, আর বাকি সাইডগুলোতে এটা দৌড়াদৌড়ি করবো, সেম এটাই করতেছে। এছাড়া এটার আর কোনো কাজ নাই। তারপরে আছে জুম না স্লাইস টুল। স্লাইস টুলটা যদি আমরা দেখি, একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেলে একটা কালার দিলাম। তারপর আমরা স্লাইস টুলটা যদি আমরা নিই, এই যে দেখেন এটা ব্যবহার করতেছি। এটা কিন্তু এই যে আলাদাভাবে এখানে নতুন একটা শেপ তৈরি করছে। এটা যদি কালার দিই, এই যে দেখেন নতুন কালার দিতে পারতেছি, সব কিছু মানে কোন জায়গা দিয়ে কতটুকু নিচ্ছে এটা কিন্তু এখানে শো করতেছে। এটা আবার এখান থেকে সরিয়েও নিতে পারবো। এই যে এটা স্লাইস টুল, এটা আর ব্যবহার হয় না খুব একটা। আর তারপর আছে হ্যান্ড টুলটা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে আর্টবোর্ড কিন্তু নড়াচড়া করতে হয়। যেমন ধরেন আমি যে পেন টুল সবচেয়ে বেশি কিন্তু পেন টুলে এই কাজটা করা হয়। যেমন ধরেন এই যে নিলাম, একটু উপরে দিয়ে গেলো, এখন আমার এটা নিচের দিকে নিতে হবে। তো নিচের দিকে নিতে গেলে তো আমার হ্যান্ড টুল ব্যবহার করতে হবে, স্যার নিচে নিতে পারবো, তো সেটা সময় সাপেক্ষ। এই যে এখান থেকে এটা ধরে টান দিলেও কিন্তু আসবে বলছে, কিন্তু তার সাথে সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রফেশনাল হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলটা এখান থেকে যদি বারবার ক্লিক করে নিই তাহলে যদি এখানে আমার পেন টুলটা ছুটে গেছে, এখন আবার নতুন করে পেন টুল নিতে হবে, ওইটার সাথে আবার জয়েন করাইতে হবে, তারপর আবার কাজ করতে হবে। এই কারণে সবচেয়ে বলেছে স্পেস বারে চাপ দেবেন কিবোর্ডের, তাহলে এটা হ্যান্ড টুল কাজ করবে। তারপর যে কোনো দিকে নড়াচড়া করতে পারবেন খুব সহজেই। তারপরে জুম টুলটা এভাবে ব্যবহার করা হয় না। জুম টুলটা হচ্ছে আপনি কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে মাউসের যে চাকাটা আছে করে ওইটাই যে উপরে নিচে নেবেন, তাহলে দেখবেন যে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, সবগুলো কাজ হয়ে যাচ্ছে।
নিচে আছে ফিল এবং স্ট্রোক। ফিল আর স্ট্রোক এই দুইটা নিয়ে চিন্তিত হওয়ার কারণে, কারণ এটা আমি সমস্ত সেকেন্ড বা থার্ড ক্লাসের দিকে একটা স্লাইডের মধ্যে আমি সবগুলো দেখাইছিলাম বিস্তারিত। তো ওইটা দেখলে এটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। আর যারা না দেখছেন ওইটা ওই ভিডিওতে গিয়ে তারপর দেখে আসবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখি গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করে একটা পেন্সিল দেখে অঙ্কন করি। আমরা দেখি কতটুকু পারি, কতটুকু বাস্তব হয়। একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর কালার দিলাম হলুদ কালারটাই দিলাম। হলুদ কালার দেওয়ার পর জুম করি একটু, এটা 6 এখান থেকে কালারটা নেই, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, তো এটা নেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে প্লাস বাটন আছে ব্যাকস্পেসের আশেপাশে, প্লাস বাটনটা প্রেস করবেন। এটা হচ্ছে শর্টকাট কি, এটা হচ্ছে যে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে দেখেন প্লাস, এখান থেকে দেখবেন এই যে মাঝ বরাবর একটা স্মার্ট গাইডলাইন, এটা কিন্তু শো করতেছে যে মাঝ বরাবর আছে। আমি এখানে একটা ক্লিক করলাম, নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে ধরে শিফটে চাপ দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবেন। হ্যাঁ, এতটুকুই হবে। হ্যাঁ, নিয়ে আসলাম। এখন এটাকে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে একটু রাউন্ড করে দিলাম। হ্যাঁ, একটু রাউন্ড করে দিলাম। এখন এটাকে আরো 2টা কপি করি, একটা করলাম, আরেকটা করার জন্য টানাটানি প্রয়োজন নাই, কন্ট্রোল ডি দিলেই আরেকটা সেম দূরত্বে তৈরি হয়ে গেল। এখন এখানে আমাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সর্বপ্রথমে আমি এটা নিই, এটার মধ্যে হলুদ ব্যবহার করবে এই সাইডে। এই সাইডে হলুদ দিলাম, আর এই সাইডে সেমটাই দেব। এটাকে কপি করবো, অর্থাৎ অল্টার বাটন প্রেস করে এটা ধরে টান দিলে নতুন একটা কপি হবে, এটা টান দিয়ে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, দিলাম। দুটা কিন্তু আমার সেম কালার, এখানে গ্রেডিয়েন্ট শো করতেছে না। তো এটা ক্লিক করবো যাতে এটা অ্যাক্টিভ হয়। তারপর কালারের মধ্যে এই কোণার মধ্যে দেখেন একটা অপশন আছে, এই বাটন, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন SSB অর্থাৎ হিউজ স্যাচুরেশন এবং উইথ ব্ল্যাকের যে অপশনটা ওইটা আসবে। তো এখানে হিউটা হচ্ছে কালার, আর স্যাচুরেশন হচ্ছে কালার যে সাদার সাথে যে তার যে ম্যাচটা করে ওইটা স্যাচুরেশন, বা চোখে কতটুকু লাগবে ওইটা। আর এটা হচ্ছে ব্ল্যাকের পরিমাণটা দিতে। তো এখানে আমি একটু, যেহেতু এটা রিয়েলিস্টিক হবে 3D, তাই এই সাইডটা একটু ব্ল্যাক হবে, মানে একটা শেডো পড়বে, একটা ছায়া জাতীয়। এই কারণে এই সাইডে আমি একটু ব্ল্যাকটা কমাই দিই। কিবোর্ডের মধ্যে অ্যারো কিটা নিচেরটা প্রেস করতে থাকবেন, তাহলে কিন্তু পরিমাণ মতো কমতে থাকবে, আপনি দেখতে পারতেছেন। তো পরিমাণ মতো নিয়ে একটু, হ্যাঁ 60, হ্যাঁ ঠিক আছে। তো নেওয়ার পর এখানে কিন্তু যেটা রিয়েল সিকোয়েন্সটা রিয়েল হয়, তাহলে কিন্তু একটা আলো কিন্তু যে কোনো একটা জায়গায় গিয়ে এটা প্রতিফলন হবে, মানে একটা জায়গায় গিয়ে একটা বিন্দুতে কাজ করবে। তো একটা বিন্দুতে গেলে এখান থেকে এইভাবে নিতে হবে। আচ্ছা দেখি, এটা সিলেক্ট করার পর দেখি এখানে হচ্ছে যদি আমরা কোনো রিয়েল পেন্সিল দেখি বা যে কোনো রিয়েল কিছু, যে কোনো একটা জায়গায় কিন্তু আলো সবচেয়ে বেশি করে, এই জায়গাটা সবচেয়ে আলোকিত থাকে। এই আলোকিত জায়গাটা কিন্তু এখানে আমার তৈরি করতে হবে। তৈরি করবো কেমন, এই যে এখানে একেবারে সাইডে যেটা, এটা আমি অ্যাক্টিভ করার পর স্যাচুরেশনটা একটু কমায় দিই, ব্ল্যাকটা একটু বাড়ায় দিই, 100 দিলাম, 96 দিলাম, স্যাচুরেশনটা কিন্তু কমায় দিয়ে থাকি। ঘড়িয়ারও কি নিচেরটা প্রেস করি, দেখি
অনেক বেশি হয়ে গেছে, 40 দিলাম। আর এখান থেকে এটা একটু এই সাইডে সরাই দিলাম। দেখেন এখানে কিন্তু একটা আলো পড়ছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। তো এখন একেবারে বাম সাইড যেটা, ওইটার মধ্যে সেম একটা আইড্রপার টুলটা ব্যবহার করি। এই যে দেখেন একদম সবগুলো কিন্তু একসাথে কপি করে নিচ্ছে। এখন এটা কিন্তু রিভার্স করতে হবে। এখান থেকে রিভার্স করলাম, করার পর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলটা, যে আলোর যে প্রতিফলনটা ছিল ওইটা কিন্তু আমি কেটে দিচ্ছি। বা এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই যে এই দিক থেকে যে পর্যন্ত ব্যবহার করলাম। এই যে দেখেন এখানে কিন্তু এখন পেন্সিলের কোনো ভাবই আসে নাই। তো এখান থেকে দিলাম, এখান থেকে একটা কালার দিই। পেন্সিল কালারটা হচ্ছে এটা মোটামুটি একটা পেন্সিল কালার তো দিলাম। দেওয়ার পর এটা সবচেয়ে ব্যাগে নিতে হবে। ব্যাগে কেমনে নেব? ওই যে এখান থেকে রাইট ক্লিক করলে তারপর এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। সবার নিচে এটা চলে গেল। চলে যাওয়ার পর এখানে আমি আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এই যে স্মার্ট গাইড বরাবর আমি দিলাম, একদম মাঝ বরাবর দিলাম। তারপর হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে এটা আর এটা এই দুটা কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিলাম। এখন দেখেন যদি জুম করি আমি, এই যে এটা আর এটা এই দুটা দেখেন এটা নিচ বরাবর কিন্তু আসতেছে। এটা নিচ বরাবর আসতেছে, তার মানে কি এটা আর এটা সমান হইতে হবে। এই জায়গায় সমান কিভাবে হবে? সমানটা হবে এটা যদি আমি একটু লম্বা করি। লম্বা কীভাবে করবো? ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করলে কিবোর্ডের নিচের বাটনটা দিলাম, একটু নিচের দিকে চলে গেল। একটু নিচের দিকে গেলে এই যে এটা দেখেন দুই সাইডে প্রসারিত হয়েছে, লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। তো গ্রেডিয়েন্ট এটার মধ্যে ওই গ্রেডিয়েন্টটাই ব্যবহার করলাম। এই সাইডে ডাবল ক্লিক করার পর এখানে চকলেট না পেন্সিল কালারটা এই সাইডে দিলাম, এটা দিলাম। আবার এটা কপি করে আমি বিপরীত সাইডে এটা ফেলে দিই। একটা কপি করে এদিকে আনি। এটার যে ব্ল্যাকটা এটা হোয়াইটের দিকে দিই একটু বেশি করে, আর এটা একটু স্যাচুরেশনটা কমিয়ে দিই। তাহলে দেখেন এটাও কিন্তু একটা 3D ভাব চলে আসছে। তো এখন এটা কিন্তু অনেক জায়গায় নিয়ে 3D ভাবটা, এই যে লাইটিংটা এটা কিন্তু হচ্ছে, এই কারণে এটা মেন লাইটিংটা কিন্তু হচ্ছে ওই যে এই জায়গায় করতেছে। তো এই বরাবরই কিন্তু এটা হবে। এটা ওই যে উপরেরটা যদি কমা দিই তাহলে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে লাইটিংটা। দেখেন একটু কমাই। এখন লাইটিং এটা হচ্ছে এই জায়গায় করতেছে, এটা মাঝ বরাবর, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা রিয়েল না। এটা কিন্তু এই যে কমিয়ে দিয়ে এটা জায়গা বরাবর মানে এই সোজা আনতে হবে। মোটামুটি এই সোজা চলে আসছে। একটু সরাই দিই। হ্যাঁ, ঠিক আছে। এবার আর এটা একটু লাইটিং দিই, এতটুকু দিলাম। এটা 90 দিয়ে দিলাম। এটা যদি 90 দিই, আর এটা যদি একটু কমাই, না একটু বাড়াইতে হবে। হ্যাঁ, মোটামুটি কিন্তু একটা ভাব চলে আসছে এখানে 3D এবং লাইটিং এটা একসাথে। তো এখানে শুধু পেন্সিলে কিন্তু শুধু এটা হচ্ছে পেন্সিলের ভিতরে কাঠ। তো এখানে তো শুধু কাঠ থাকে না, এখানে এটার ভিতরে একটা মেটাল থাকে, অর্থাৎ একটা ধাতুর তৈরি, যে কার্বনের তৈরি, যেটা লেখার জন্য ওইটা থাকে। তো ওইটার জন্য এখানে দেখেন আমরা যদি ইরেজার টুল ব্যবহার করি, এখানে ইরেজার টুলের এখানে নাইফ টুল আছে, নিজের মতো কাটার জন্য ছুরি। তো এই ছুরিটা আমরা দেখি, এই যে আমি এভাবে দিলাম, এই দেখেন কেটে গেছে, কিন্তু দুটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো হয়ে গেলে নিচেরটাকে সিলেক্ট করব, এই যে নিচেরটা। তো নিচেরটা যদি, আচ্ছা
নিচেটা অনেক ছোট হয়ে গেছে, তো এটা আমি অ্যাকচুয়ালি একটু বড়োভাবে কাটি। এই যে এবার ঠিক আছে। এটার মধ্যে হলে নতুন কালার দিই, এখান থেকে ব্ল্যাক, এটা না একটু বেশি দিই। এটা এখানেও একটা দিই, মাঝ বরাবর সাদার মতো একটা দিই। এই যে দেখেন এটা কিন্তু এখন একদম রিয়েল যে পেন্সিলের যে নিপটা আছে এই নিপের মতো কিন্তু এটা হয়ে গেছে। তো এটারও কিন্তু এই যে লাইটিংটা কিন্তু একটু ঝামেলা করতেছে, এই লাইটিংটাও কিন্তু একটু এখান থেকে চেঞ্জ করতে হবে। একটু দিই, একটু সরাইলাম, একটু গুড। এবার ঠিক আছে, এখন জুম আউট করি। এই যে দেখেন মোটামুটি কিন্তু একটা পেন্সিল কিন্তু হয়ে গেছে। তো পেন্সিলটা কিন্তু অনেক ছোট, তো এটাকে একটু নিচে নামাই আমি। হ্যাঁ, নিচে নামানোর পর এখন এটা উপর দিয়ে একটু বাড়াইতে হবে। তো বাড়াইতে গেলে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, উপরে দিলে কিন্তু এই যে বাড়তেছে। আচ্ছা পারো, এ পর্যন্ত যথেষ্ট। এখন এটার উপরে পেন্সিলের যে ক্যাপটা সেটা দিতে হবে। সেটা যদি ব্যবহার করি তাহলে এখানে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল ব্যবহার করি। হ্যাঁ, সেটার মধ্যে যদি কোন কালার দিলে ভালো হবে, গ্রিন হয় না, ব্লু, হ্যাঁ এই কালার মোটামুটি মানাইতেছে, এই কালারটাই দিই। এই কালারটা যদি ব্যবহার করি এই সাইডে, আরেকটা হচ্ছে একেবারে ওই পাশে, এটা কেটে দিই, মাঝ বরাবর হচ্ছে লাইটিংটা। এই লাইটিং যে স্যাচুরেশনটা আছে এটারটা, এটা একটু একটু লাইট করে এটা একটু দিকে আসবে। এই যে এই দুইটা সবসময় খেয়াল রাখবেন, দুইটা যাতে একসাথে মিশে। দুইটা মিশছে মোটামুটি, এই সাইডটা আর এই সাইডে মোটামুটি ম্যাচ করছে। ম্যাচ করছে। তো এখন এটার উপরে হচ্ছে যে একটা রাবার জাতীয় থাকে, এই রাবারটা দিই। একটু উপরে দিই, সেখানে এটার মধ্যে দিই হচ্ছে রাবারটা, তো থাকে মোটামুটি কি কালারের থাকে, কালার, এই কালার। আচ্ছা, এই কালারটা আমি কালারটা ঠিক মতো ম্যাচ করতে পারতেছি না। আচ্ছা, এটাই ব্যবহার করি। হ্যাঁ, এই কালারটাই দিলাম, মাঝ বরাবর এই জায়গাতেও কিন্তু সেম কালারটাই হবে। তো এটা লাইটিং হবে। আর এটা একটু ডার্ক হবে, এটাও একটু ডার্ক হবে। আর এটা উপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু রাউন্ড করে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে মোটামুটি একটা ওভারভিউ দেখি। পেন্সিলটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু চিকন করা উচিত ছিল। তো মোটামুটি কিন্তু একটা রিয়েল পেন্সিল মনে হচ্ছে। এখানে আরেকটু আমরা 3D ভাব ব্যবহার করতে পারি, 3D এফেক্ট।
ব্যবহার করতে গেলে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা কালার আছে, একটা হচ্ছে একদম মোটামুটি লাইট কালার আর একটা হচ্ছে সলিড কালার। তো এই যে দেখেন এখানে যদি ছোট ছোট ব্যবহার করি, এটার মধ্যে কিন্তু দেখেন এখান থেকে যদি আমি আইড্রপার দিই, এই যে ফুল কিন্তু গ্রেডিয়েন্ট কপি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমার গ্রেডিয়েন্ট কপি করার প্রয়োজনে এখান থেকে কোনো একটা কালার কপি করব। এটুকু যে লেখা থেকে যেরকম কালার কপি করতাম এরকম শিফটে চাপ দিয়ে ধরে যেখান থেকে নিব শুধুমাত্র ওই কালারটাই যাবে। যদি শিফট দিলাম, এই যে এখান থেকে দিলাম, এই যে দেখেন শুধুমাত্র আমার ওই কালারটাই গেছে, দেখছেন? তো তারপরে হ্যাঁ কালারটাই গেল। আরেকটা কপি করে এটার সাথে, এটার মধ্যে হচ্ছে আমি লাইট কালারটা ব্যবহার করব। এই লাইট কালারটা এখান থেকে নিতে হবে, দুইটা কালারে নিলাম, নিয়ে দুইটা আমি একসাথে গ্রুপ করে দিই। গ্রুপ করার পর এখানে সমানভাবে দূরত্ব বজায় রেখে রেখে এভাবে আমি কপি করব, বেশ কয়েকটা করি। কন্ট্রোল ডি দিলে কিন্তু হবে। এই যে দেখেন কন্ট্রোল ডি দিই, মোটামুটি অনেকগুলোই হয়েছে। সবগুলোকে শিফট করে আবার ছোট করি। একটা কেটে দেই, একটু বেশি হয়ে গেছে। গ্রুপ করে নিই, কন্ট্রোল জি ধরে এই যে এখানে ধরলাম, এই যে দেখেন যদি জুম করে এই যে দেখেন এখানে কিন্তু একটা 3D ভাব চলে আসছে। একটা দিলাম, কন্ট্রোল ডি, এই তিনটা আবার একসাথে গ্রুপ করি। গ্রুপ করে এই জায়গাটুকুর মধ্যে এই থেকে এই পর্যন্ত জায়গাটা, এই জায়গার মধ্যে এটা সেন্টার করে দিই। এটাতে এই যে সেন্টার, এই যে দেখেন একটা পেন্সিল তৈরি হয়ে গেল 3D। পুরোটা একসাথে গ্রুপ করলাম। এখন কিন্তু এই পেন্সিলটা থেকে অন্য কালারও কিন্তু এটা কনভার্ট করতে পারবেন। যেমন এটা আমি আনগ্রুপ করি, যখন এটা ধরতেছেন এখান থেকে হলুদ কালার আছে, হলুদ কালার যে না, যদি আপনি গ্রিন কালারে করতে চান তাহলে এখান থেকে গ্রিন সিলেক্ট করবেন। এই যে এখান থেকে গ্রিন, এখানে এসে আরেকটা গ্রিন, এখানে যে গ্রিন দেওয়ার পর এই গ্রিনটা একটু হালকা গ্রিন হবে। এই যে এখান থেকে এসএসবি থেকে এই যে কমিয়ে বাড়িয়ে এই যে এটা ব্যবহার করতে পারবেন, এটা একটু ডার্ক হবে। তারপরে এটা তো মোটামুটি ঠিকই আছে। তো এইভাবে আর কি প্রত্যেকটা ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটা ডিলিট করি, যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আপনারা এগুলো করবেন, এটা কিন্তু বাড়ির কাজ করে তারপর ঠিক টাইমে গ্রুপে জমা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।